কারণ প্রত্যেকটা প্যাটার্ন আমি বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী বাছাই করে নিয়ে আসি। অর্থাৎ তোমাদের আপকামিং পরীক্ষাতে এই টাইপের অঙ্ক হুবহু তোমরা কমন পাবে। যারা আমার ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা পুলিশ পরীক্ষায় 25-এর মধ্যে 20+ স্কোর করতে পারবে। পিএসসি ক্লার্কশিপ 30, সেখানেও তোমরা ম্যাক্সিমাম স্কোর 25+ করে আসতে পারবে। তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আজকে তোমাদের আমি 15টা গুরুত্বপূর্ণ প্যাটার্ন থেকে অঙ্ক নিয়ে এসেছি। তোমরা অবশ্যই নিজের আগে চেষ্টা করবে, দেখবে কে কটা পাচ্ছ, আর যে কটাই পারো অবশ্যই কমেন্টে একবার জানিও। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, যদি একটি সংখ্যা সেই সংখ্যার 50% এবং সেই সংখ্যার 25%-এর গড় 280 হয় তাহলে সংখ্যাটি কত? তাহলে এখানে বলছে যে একটি সংখ্যা, আবার সেই সংখ্যার 50%, আবার সেই সংখ্যার 25%, তাদের গড় দেওয়া আছে 280, তাহলে সংখ্যাটি কত আমাদের বার করতে হবে। তাহলে যদি আমরা ধরে নিই সংখ্যাটি 100, তাহলে ওই সংখ্যার 50% কত হবে? 50। ওই সংখ্যার 25% কত হবে? 25। এখন এদের গড় কি করে বের করতে হয়? গড় বের করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করে, এখন কত দিয়ে ভাগ করব? দেখো এখানে কটা সংখ্যা আছে? 1 2 3টে সংখ্যা, তার মানে আমরা 3 দিয়ে ভাগ করব, করলে আমরা গড়টা পেয়ে যাব। তাহলে 100 + 50 + 25 করলে তোমরা পাচ্ছ 175। তো 175/3 এর ভ্যালু কত দেওয়া আছে? 280। ভ্যালু মানে হচ্ছে মান। এখন আমরা বলেছি কি, যে মানটা তোমাদের দেওয়া আছে সেই মান আমরা ক্যালকুলেশনের সময় সবসময় উপরে রাখি, আর যার মান দেওয়া আছে, এখানে কার মান দেওয়া আছে? 175/3, তো সেটা নিচে থাকবে। এখন দেখো 175 এর নিচে 3 আছে, তার মানে এই 3টা সবসময় উপরে চলে যায় পাল্টি খেয়ে। আমাদের বের করতে হবে বলেছে সংখ্যাটি কত। আমরা ধরে নিয়েছিলাম সংখ্যাটি হচ্ছে 100, আমাদের এই 100 এর মান বের করতে হবে, তো উপরে 100 গুণ দিয়ে দাও। এবারে একটু কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে। 25 দিয়ে কাটলে এটা কতবার যাবে? 7 25, 175, 4 25 100। 7 দিয়ে কাটলে 4 7 28, মানে 4, আর এই 0 40। তো উপরে থাকছে কত? দেখো উপরে থাকছে 40 গুণ 3 গুণ 4, তো 3 4 12, 4 12 48। তাহলে আমরা কত পেলাম? 480। তার মানে আমাদের সংখ্যাটি কত হবে? 480। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার পরের অঙ্কটা দেখব। দেখো এই যে প্যাটার্নগুলো করাচ্ছি খুবই ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, তো যারা একটু কম বুঝবে অবশ্যই একটু টাইম নিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে। পরের 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গমের দাম 4% হ্রাস পেয়েছে। আগে যে পরিমাণ অর্থ 48 কেজি গম কেনার জন্য পর্যাপ্ত ছিল, এখন তা দিয়ে আর কত বেশি বা কম গম কেনা যাবে? তো অপশানগুলো একবার দেখে নেবে তোমরা। এখন বলছে গমের দাম 4% হ্রাস পেয়েছে, আগে যে পরিমাণ অর্থ দিয়ে 48 কেজি গম কেনা যেত, এখন সেই পরিমাণ অর্থ দিয়ে কত বেশি বা কম কেনা যাবে। একটা জিনিস দেখো, দাম হ্রাস পেয়েছে তার মানে আগের অর্থ দিয়ে আমরা আরও বেশি কিনতে পারবো, তার মানে কম যে অপশানগুলো আছে সেটাও ক্যান্সেল করে ফেলো। তো অপশান এ আর ডি মানে ক্যান্সেল হয়ে গেল। তো বি আর সি এর মধ্যে একটা আমাদের উত্তর হবে। দেখো গমের দাম 4% হ্রাস পেয়েছে, তার মানে আমরা এখানে যদি 4-এর ভগ্নাংশ বের করি, তো 4% মানে আমরা এটা কি লিখতে পারি? 4/100। একেবারে এটা লেখা যেত, এখন 4 দিয়ে কাটলে 4 1 4, 4 25 100। তো 1/1/25 এটা আমরা পেলাম ভগ্নাংশ মান 4%-এর। এখন দেখো প্রাইস মানে হচ্ছে দাম বা মূল্য। প্রাইস ছিল পূর্বে 25 অনুপাত, প্রাইস ছিল কত? পূর্বে 25 অনুপাত। দাম কম হয়ে গেছে, এই জন্য 1 অনুপাত কিন্তু কমে গেছে। গমের দাম 1 অনুপাত কম হয়েছে কিসের ওপরে? 25 অনুপাতের ওপরে। তাহলে বর্তমানে দাম কত হবে? 24 অনুপাত। এখন একটা জিনিস মনে রাখবে, এই যে অঙ্ক, এই ক্ষেত্রে প্রাইস আর পরিমাণ এরা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রাইস ব্যস্তানুপাতিক 1/কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ, অর্থাৎ প্রাইস যেটা হবে কোয়ান্টিটি তার অপোজিট হবে। তো কোয়ান্টিটি আমরা কি লিখব? প্রথম ক্ষেত্রে দাম ছিল 25 অনুপাত, তো তখন কোয়ান্টিটি হবে 24, আর দ্বিতীয় ক্ষেত্রে দাম যখন 24 অনুপাত হয়েছে তখন কোয়ান্টিটি হবে 25 অনুপাত। দেখো দাম বেশি ছিল, কোয়ান্টিটি কম, দাম কম, কোয়ান্টিটি বেশি। দাম কমায় আমরা কত অনুপাত বেশি পাচ্ছি? 1 অনুপাত কিন্তু বেশি পাচ্ছি। এখন দেখো প্রথমে 48 কেজি গম পাচ্ছিল, তো এখানে কোয়ান্টিটি প্রথমে কত পাচ্ছিল? 24 অনুপাত। তো এই 24 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 48 কেজি,
তো 24-এর ভ্যালু হচ্ছে 48 কেজি। আমরা এখন দাম কমায় কত অনুপাত বেশি পাচ্ছি? 1 অনুপাত। তো 1 অনুপাতের ভ্যালু আমাদের বের করলে উত্তর চলে আসবে। তো 24 দুগুণে 48, তার মানে আমাদের 1 অনুপাতের ভ্যালু কত হবে? 2 কেজি। তাহলে আমরা ওই পরিমাণ অর্থ দিয়ে আরও 2 কেজি বেশি গম কিনতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সিম্পল কনসেপ্ট, জাস্ট এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে তার ভগ্নাংশ বের করলাম। তো 4% মানে 1/25। তো আমাদের এখানে এই যে নিচে যেটা পেয়েছি হরে, এটা হচ্ছে আমাদের পূর্বের দামের অনুপাত 25 অনুপাত, এখন কম হয়েছে 4% হ্রাস পেয়েছে, মানে 1 কম হয়েছে, মানে দাম কত? 24 অনুপাত। তো দামের সাথে কোয়ান্টিটি পরিমাণের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ প্রথমে যখন 25 অনুপাত ছিল কোয়ান্টিটি তখন আমরা কম পাচ্ছিলাম 24। তো এটা জাস্ট অপোজিট করে দিলে আমরা পেয়ে যাই, প্রাইসের সাথে কোয়ান্টিটি অপোজিট করলেই আমরা পেয়ে যাব। এখানে প্রাইস পেয়েছি 25 থেকে 24, জাস্ট কোয়ান্টিটি পাবো 24 থেকে 25। তো এখান থেকেই আমরা এখানে পেয়ে যাব অপোজিট। পরের প্রশ্নে দেখো কি বলছে, পরপর 7টি অযুগ্ম সংখ্যার গড় হচ্ছে 35। তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? 7টি সংখ্যার গড় 35, তার মানে 35 7টি সংখ্যার মধ্যে মাঝখানে থাকবে। তো 35 একটা যদি সংখ্যা হয়, 35 একটা সংখ্যা হলে 35-এর ডান সাইডে 3টে সংখ্যা থাকবে আর বাম সাইডে আরও 3টে সংখ্যা থাকবে। এই 7টা সংখ্যা আমরা পাবো। এখন এই ডান সাইডে সংখ্যা পেতে গেলে আমরা 35 থেকে 2 যোগ করলে আমরা 35-এর পরের অযুগ্ম মানে বিজোড় সংখ্যাটা পাবো। কত হবে? 37। আবার 37-এর সাথে 2 যোগ করলে আমরা পাবো কত? 39। 39-এর সাথে 2 যোগ করলে আমরা পাবো 41। এখানে বাম সাইডের সংখ্যা পেতে গেলে আমাদের 35 থেকে 2 মাইনাস করতে হবে। তো 35 থেকে 2 মাইনাস করলে আমরা পাবো 35-এর আগের বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা হচ্ছে 33। 33-এর আগেরটা হচ্ছে 31। 31-এর আগে হচ্ছে 29। এখন আমাদের বলেছে ষষ্ঠ আর দ্বিতীয় সংখ্যার যোগফল। তো দ্বিতীয় সংখ্যা কোনটি? 31। তো আমাদের 31কে যোগ করতে হবে ষষ্ঠ সংখ্যা কোনটি? 1 2 3 4 5 6 39। তো 31 আর 39 যোগ করে তোমরা পাবে 70। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই নেই, এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু পেন পেপার দরকার নেই। দেখো কি বলছে এখানে, 1 বিয়োগ 2 যোগ 3 বিয়োগ 4 যোগ 5 বিয়োগ 6 যোগ 7 বিয়োগ 8, এই ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে? ঠিক আছে, তো এইভাবে যোগ বিয়োগ করে কিন্তু অঙ্কটা করা যাবে না। জাস্ট এখানে আমরা একটা সিম্পল ট্রিক্স ইউজ করব। দেখো 1 বিয়োগ 2, এখানে দুটো সংখ্যার একটা আমরা জোড়া পেলাম। এরপরে 3 বিয়োগ 4, এরপরে দুটো সংখ্যার একটা জোড় পেলাম, প্লাস 5 বিয়োগ 6 একটা জোড় পেলাম। এরপরে 7 বিয়োগ 8 আর একটা জোড় পেলাম। তো এইভাবে ডট 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 করতে করতে কত পর্যন্ত? 1000 পর্যন্ত সংখ্যা আছে। ওকে, তো 1000 পর্যন্ত সংখ্যার আমরা কটা জোড় পাবো? 1000 পর্যন্ত সংখ্যা দেখো, আমরা 1000কে যদি 2 দিয়ে ভাগ করি, কারণ দুটো সংখ্যার একটা পেয়ার তৈরি হচ্ছে, জোড় তৈরি হচ্ছে, তাহলে এরকম আমরা 500টা জোড় পাবো। ওকে, তাহলে আমরা এখানে 1-এর জায়গায় কী লিখে দেবো? 1-এর জায়গায় 500 লিখে দেবো। ওকে, তাহলে কারণ আমরা 500 পর্যন্ত এরকম পেয়ার পাবো, জোড় পাবো। এখন প্রত্যেকটা জোড়কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি? দেখো -2 থেকে 1 চলে গেলে থাকে -1। এরপরে প্লাস -4 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে -1, মাইনাসে প্লাসে -1। তো এইরকম আমরা প্রত্যেকটা জোড় থেকে -1 পাবো। এরকম কতগুলি -1 পাবো? 500 পর্যন্ত কিন্তু আমরা কি পাবো? -1 পাবো। ঠিক আছে, 500 পর্যন্ত -1 পাবো। তাহলে টোটাল কটা -1? 500টা -1। আর প্রত্যেকটা -1কে যদি আমি জুড়তে থাকি তাহলে আমরা কত পাবো? 500 পর্যন্ত 1 যদি জুড়তে থাকি, মনে করো 1 + 1 + 1, তাহলে 500ই পাবো। তো 500টা -1 মানে -500 পাবো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এরপরে এই যে বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি রুল, এখান থেকে একটা অঙ্ক থাকবে। এখন 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি মনে করো একটা সংখ্যা আমি নিই 81, এই 81 সংখ্যাটা তোমরা সবাই জানো 9 দিয়ে বিভাজ্য, কিন্তু এটা চেক করার ট্রিক্স কি? দেখো এই 81 সংখ্যাটা দুটো ডিজিট বা অঙ্ক দিয়ে তৈরি। সেই ডিজিটগুলো কি? একটা ডিজিট হচ্ছে 1 আর একটা ডিজিট হচ্ছে 8। এখন দুটো অঙ্ক বা ডিজিটকে তুমি যোগ করে দাও, যোগ করে কী পাচ্ছ? 9। এখন দুটো ডিজিটকে বা যে কোনো ডিজিট থাকতে পারে একটা সংখ্যায়, সেই ডিজিটগুলো যোগ করে যদি যোগফলটা 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু কী হবে? 9 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো এদের ডিজিট যোগ করে আমি 9 পেয়েছি, আর 9 তো 9 দিয়ে ভাগ যায়, তার মানে কি 81 9 দ্বারা বিভাজ্য। এখন দেখো এই স্টার চিহ্নিত স্থানে সর্বনিম্ন কোন সংখ্যাটি রাখলে বিভাজ্য হবে? এখন আমাদের ডিজিটগুলো যোগ করি, 4 + 5 যোগ করলে 9 আসছে, তাহলে 4 আর 5 কাটো। এরপরে দেখো
6 আর 3 যোগ করলে 9 হয়, তাই 6 আর 3 কাটো। তাহলে যে সংখ্যাগুলো যোগ করে আমরা 9 পাবো সেটা আমরা কেটে দেবো। কেন কেটে দেবো? কারণ তোমরা জানো 9কে 9 দিয়ে ভাগ করলে কী থাকে, ভাগশেষ শূন্য থাকে, 9কে 9। তো এরকম 9 পেলে আমরা কিন্তু কেটে দেবো, এটা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো কী থাকছে, 1 স্টার আর হচ্ছে 0। এখন দেখো এই স্টার চিহ্নিত স্থানে কত বসালে সেই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। তো 1 তো আছে, আর তার সাথে যদি আমি 8 যোগ করে দিই তাহলে কত হচ্ছে 9, আর 9 9 দিয়ে বিভাজ্য। তার মানে এই স্টার চিহ্নিত স্থানে কত হবে, 8 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমি স্টার চিহ্নিত স্থানে 7 রাখতাম তাহলে 1 + 7 কত হয়, 8 হয়। আর 8কে কি 9 ভাগ করতে পারে? সম্পূর্ণরূপে পারে না। তো স্টার চিহ্নিত স্থানে বাকি যে কোনো সংখ্যা রাখলে কিন্তু সেটা 9 দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র এই 8 রাখলেই কিন্তু এই সংখ্যাটাকে কে ভাগ করবে, 9 ভাগ করবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই রিলেটেড প্রচুর অঙ্ক কিন্তু আসে, তো অবশ্যই তোমরা এই ডিভিজিবিলিটি রুল দেখে যাবে। এর পরের প্রশ্ন দেখো, এক ব্যক্তি 2 টাকায় 3টে কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রয় করে, শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক থাকলে এক সাইডে তোমরা টাকাটা লিখবে, টাকা, আর একটা সাইডে যে দ্রব্যটা দেওয়া আছে, কলা দেওয়া আছে, তাহলে আমি বি লিখলাম, ব্যানানা। 2 টাকায় কটা কলা কিনছে, 3টে, আর দিচ্ছে 3 টাকায় 2টো কলা। তো আমরা কি করব, এখানে এইভাবে কোনাকুনি গুণ করে নেব। নিলে আমরা ক্রয় মূল্য সিপি কস্ট প্রাইস কত পাবো, 2 দুগুণে 4, আর এসপি কত পাবো, 3 তিরিকে 9। ঠিক আছে, এইভাবে গুণ করে। তো এটা হচ্ছে এই প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে ক্রয় মূল্য, পরের যেটা পেলাম সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন দেখো প্রফিট মানে কি, প্রফিট মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সবাই জানো। তো এসপি থেকে সিপি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কত হচ্ছে, 9 বিয়োগ 4 মানে 5। ঠিক আছে, তাহলে প্রফিট কত, 5। তাহলে 4-এর সাপেক্ষে প্রফিট কত হয়, 5। 1-এর সাপেক্ষে কত, 5/4, আর 100-এর সাপেক্ষে বের করলে আমাদের লাভের পরিমাণ বেরিয়ে যাবে, 4/25, 5/25, 125। এইভাবে করতে পারো, বা এইভাবে তোমরা সবাই জানো এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%, এটাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। কারণ 4-এর সাপেক্ষে 5 প্রফিট হচ্ছে, 100-এর সাপেক্ষে কত, এটাই, আর কিছুই নেই। এই টাইপের অঙ্ক বারবার করিয়েছি, অনেকবার করিয়েছি। যদি বুঝতে না পারো কেউ অবশ্যই কমেন্টে জানিও। পরের অঙ্ক কী বলছে দেখো, মীরা তার গতিবেগ 24 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা করলে একটি স্টেশনে পৌঁছাতে তার স্বাভাবিকের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। আমরা অনেকেই জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যখন ডিস্টেন্সটা ধ্রুবক থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট যদি পথের কথা বলা হয় সেটা যদি চেঞ্জ না হয়, ঠিক আছে, ধ্রুবক কনস্ট্যান্ট আছে, তার মানে কি হবে, স্পিড ব্যস্তানুপাতিক হয়ে যাবে 1/t, মানে সময়ের সাথে যে দূরত্বের বা গতিবেগের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ গতিবেগ যেটা হবে, সময় সবসময় তার কী হবে, বিপরীত হবে, অপোজিট হবে। এখানে দেখো মীরার গতিবেগ দিয়ে রেখেছে, স্পিড দিয়ে রেখেছে, প্রথম ক্ষেত্রে 24 কিলোমিটার প্রতি ঘন্টা আর পরবর্তী ক্ষেত্রে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন আমরা গতিবেগটাকে কেটে ছোটো করে নিলাম, 4×6 = 24 আর 5×6 = 30। তার মানে এটা তার কী হয়ে গেল, মীরার গতিবেগের অনুপাত। এখন টাইমটা কী হবে বলেছে, গতিবেগের সাথে সবসময় তার বিপরীত হয় টাইম। তাহলে যখন মীরার গতিবেগের অনুপাত 4 তখন তার টাইম লাগবে কত, 5 অনুপাত। ঠিক আছে, যখন মীরার গতিবেগের অনুপাত 4 তখন তার টাইম লাগবে কত, 4 অনুপাত। তো এইভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রের গতিবেগ কী হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রের টাইম হয়ে যাবে, আর দ্বিতীয় ক্ষেত্রের গতিবেগ প্রথম ক্ষেত্রের টাইম হবে। এখন দেখো তার গতিবেগ বাড়িয়েছে, সেই কারণে টাইম তার কম লাগছে। গতিবেগ বাড়লে টাইম কম লাগে, 1 অনুপাত কম লাগছে। দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ বেশি, টাইম কম লাগছে। তো আর এই 1 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে, 1 ঘন্টা দেওয়া আছে, 1 আওয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে টাইম লাগছিল কত, 4 অনুপাত। তাহলে 4 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে, 4 অনুপাতের ভ্যালু হবে 4 আওয়ার। তো আমরা টাইম পেয়েছি 4 ঘন্টা, আমাদের যে গতিবেগ কত, 30 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাও আমরা পেয়েছি, কারণ দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তো 4 × 30 করলে কত হবে, 120 কিলোমিটার। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো টাইম তো টি ইকুয়াল টু 4 পেয়েছি, গতিবেগ এস ইকুয়াল টু 30 দেওয়া আছে, তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করে দাও ফর্মুলায়, 30 × 4 120। অঙ্কটা দেখো খুব ভালো একটা অঙ্ক। একজন দুধওয়ালা 80 লিটার দুধ 1900 টাকায় কিনে তাতে 15 লিটার জল মেশালেন। তিনি যদি প্রতি লিটার 22 টাকায় বিক্রি করেন, তার লাভের শতাংশ কত হবে। এখন দেখো প্রথমে সে 80 লিটার দুধ, বিশুদ্ধ দুধ কিনছিল কত, 1900 টাকায়। এখন সে জল মিশিয়েছে, জল মেশানোর পরে তার দুধ কত হচ্ছে, 95 লিটার হয়ে যাচ্ছে। এখন 95 লিটার দুধের দাম 1900 টাকা। ওকে, এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। তো 95 লিটারের দাম যদি 1900 টাকা হয়, তাহলে 1 লিটারের দাম কত হবে, 95 দুগুণে 190, মানে 20 টাকা। তো এই 20 টাকাই হচ্ছে তার সিপি, আর বিক্রি করছে সে 22 টাকায়। তাহলে তার এসপি কত, এসপি হচ্ছে 22 টাকা। লাভ কত, 2 অনুপাত। তো 2 অনুপাত লাভ হয় কত এর সাপেক্ষে, 20 এর সাপেক্ষে।
তো 100 এর সাপেক্ষে কত হবে? 5 20 100, 5 দুগুণে 10%। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো কিন্তু ইস্যু নেই এখানে, একদম সহজ অঙ্ক। আর এই টাইপেরই অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে। পরের প্রশ্ন, নল ও চৌবাচ্চা থেকে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় আর ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। তাহলে এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হচ্ছে আর ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হচ্ছে। তো ওই যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, ঠিক আছে, ওই যে ট্যাঙ্কে যেখানে জল আমরা ভরছি তার ক্যাপাসিটি বের করতে গেলে এই 6 আর 2 এর এলসিএম করতে হবে। 6 আর 2 এর এলসিএম মুখে মুখে হয়ে যাবে 6। তো মনে করো ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 6 লিটার। আর এই যে এক্স নল এটা 2 ঘন্টায় ভর্তি করে, তার মানে সে 1 ঘন্টায় কত লিটার ভর্তি করবে? 3 লিটার ভর্তি করবে। আর এই যে ওয়াই নল সে 1 ঘন্টায় 1 লিটার ভর্তি করবে। এখন বলছি দেখো সকাল 10টায়, সকাল যখন 10টা বাজে, সকাল যখন 10টা 10 AM, তখন কি হচ্ছে? তখন এক্স নল খোলা হচ্ছে। তো এক্স নল খোলা হলে সে 1 ঘন্টায় 3 লিটার পূরণ করবে, ঠিক আছে, 1 ঘন্টায় 3 লিটার ফিল করলে আর বাকি থাকে কত? বাকি থাকে 3 লিটার। এবারে দেখো সকাল 11টায়, সকাল 11টায় এক্স আর ওয়াই দুটোই খোলা হচ্ছে। তো এই বাকি 3 লিটার এক্স আর ওয়াই কী করবে? ফিল করবে, ভর্তি করবে। আর এক্স আর ওয়াই 1 ঘন্টায় কত লিটার জল ভর্তি করে? 4 লিটার। তাহলে এই 3 লিটার জল ভর্তি করতে এক্স আর ওয়াইয়ের কত টাইম লাগবে? 3/4 আওয়ার, ঠিক আছে। তো এখানে দেখো এখানে তো 1 ঘন্টা এক্স নল জল মানে ভর্তি করেছে, তার মানে টোটাল লাগছে 1/3/4 ঘন্টা, ঠিক আছে। আর এই 3/4 ঘন্টাকে যদি তুমি মিনিটে করো তার মানে কত হবে? 60 দিয়ে গুণ করো, 4 15 60, 3 15 45, তো 1 ঘন্টা 45 মিনিট। তার মানে 10টার সময় তার সে পাইপ খুলছে আর 1 ঘন্টা 45 মিনিট তার টাইম লাগছে। তার মানে কত সময়, কোন সময় যদি ওয়াই নল ট্যাঙ্কটি ভর্তি হবে? তো 11টা 45 মিনিটে, ঠিক আছে, 11টা 45 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তো এইখানে কিন্তু একটু সময়ের ব্যাপার আছে, এই কনসেপ্টটা একটু ভালো করে নেওয়ার চেষ্টা করো তোমরা। যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করে দেখবে। আবার বলছি সকাল 10টায় এক্স নল খুলেছিল আর এক্স নল 1 ঘন্টায় 3 লিটার পূরণ করে। তো 1 ঘন্টায় 3 লিটার পূরণ করলে আর বাকি থাকছে কত? বাকি থাকছে ট্যাঙ্কে 3 লিটার থাকছে। আর এই ট্যাঙ্কে 3 লিটার এক্স আর ওয়াই 11টার সময় দুটোই খোলা হচ্ছে। তো 1 ঘন্টায় তারা 4 লিটার পূরণ করে। তো এই 3 লিটার পূরণ করতে তারা কত সময় নেবে? 3/4 আওয়ার। তো 3/4 আওয়ার মানে কত? 45 মিনিট। তার মানে 1 ঘন্টা 45 মিনিট, সকাল 10টা বাজার 1 ঘন্টা 45 মিনিট পরে কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। এবার তোমরা পরের অঙ্কটা দেখো, খুব ভালো একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক যারা পারবে তার মানে তারা পুলিশ পরীক্ষায় যে 25টা অঙ্ক হবে 25টা অঙ্কই করে আসতে পারবে। 8 দিন ধরে কাজ করার পর রাখি দেখতে পান যে এখনও পর্যন্ত মাত্র 10% কাজ শেষ হয়েছে। অর্থাৎ 8 দিন কাজ করে রাখি দেখতে পায় মাত্র মোট কাজের 10% কাজ শেষ হয়েছে। তিনি পুনমকে নিয়োগ করেন যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। তার মানে রাখি আর পুনম এখানে দুটো ক্যারেক্টার আছে। তো 20% বেশি দক্ষ, 20%-এর ভগ্নাংশ মানে কত? 1/5। তার মানে কি রাখির চেয়ে 20% দক্ষ। তার মানে এই যে নিচে যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে রাখির অনুপাত, 5 অনুপাত। রাখির চেয়ে কে দক্ষ? পুনম দক্ষ। কত বেশি? 1 অনুপাত বেশি। তার মানে কত হয়ে যাবে? সে তার যে মানে কাজের দক্ষতা সেটা হচ্ছে কত? 6 অনুপাত। ওকে, এখন আমরা এখানে ধরে নিই রাখি একদিনে 5টা কাজ করে আর পুনম একদিনে 6টা কাজ করে। তার মানে 8 দিন ধরে রাখি কাজ করেছে। 8 দিন ধরে কাজ করলে টোটাল কাজ কত হবে? একদিনে 5টা কাজ করে টোটাল 8 দিনে 40টি কাজ হবে। ওকে, আর এই 40টি কাজ কে করেছে? রাখি। আর তার বদলে কত শতাংশ কাজ শেষ হয়েছে? 10%। তো 10% কাজ যদি 40-এর সমান হয় আর বাকি কত থাকছে? 100%-এর মধ্যে যদি 10% কাজ হয়ে যায় বাকি থাকে 90%। তাহলে বলেছে বাকি কাজটি শেষ করতে কতদিন লাগবে? তো 90% কাজ মানে কত হয়ে যাবে? 10-এর সঙ্গে 9 গুণ করো, 90 হয়। তো এখানে 40-এর সঙ্গে 9 গুণ করলে কত পাচ্ছ? 360। তো 360 হচ্ছে কিন্তু বাকি কাজ। এই বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে? তো রাখি একদিনে 5টা কাজ করে, পুনম একদিনে 6টা কাজ করে, তাহলে 360টি কাজ করতে তাদের সময় লাগবে 5 + 6 = 360/11 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশন নাম্বার 1। যদি এর বেতন বি এর থেকে 50% বেশি হয় তাহলে বি এর বেতন এর থেকে কত শতাংশ কম হবে? দেখো এইখানে এই অঙ্কগুলো করার একটা টেকনিক। এখানে বলছে এর বেতন কার থেকে? বি এর থেকে। তার মানে আমরা এখানে দুজন ব্যক্তি পাচ্ছি, একজন ব্যক্তি এ আর একজন ব্যক্তি হচ্ছে বি। তাহলে কার থেকে বেশি? বি এর থেকে। তো আমরা ধরে নিলাম বি এর বেতন 100 টাকা হলে এর বেতন কত হবে? 50% বেশি। তার মানে 150 টাকা হয়ে যাবে, বি এর থেকে 50% বেশি। এখানে কিছুই নেই, অঙ্ক মানে খুব সহজ একটা জিনিস। তোমরা জাস্ট একটু টাইম দিয়ে দেখো অঙ্কগুলো,
তোমরাও করতে পারবে। এই শূন্য ক্যান্সেল করলাম। এখন দেখো এখানে 15 আছে, এখানে 10 আছে। আমরা এটাকে যদি 5 দিয়ে কাটি, 3 5 15, সেম 5 দিয়ে এটাকে আমাদের কাটতে হবে, 5 দুগুণে 10। আমরা এটাকে 5 দিয়ে কেটেছি, এটাকে 2 দিয়ে কাটবো, সেটা কিন্তু হবে না। এটাকে আমরা 5 দিয়ে কেটেছি, তার মানে আমাদের এটাকেও কি দিয়ে কাটতে হবে, 5 দিয়ে কাটতে হবে, না হলে রেশিও কিন্তু আমরা ঠিকঠাক পাবো না। এখন আমরা এ পেয়েছি 3 অনুপাত, বি পেয়েছি 2 অনুপাত। বলছে তাহলে বি এর বেতন এ এর থেকে কত শতাংশ কম? কার থেকে কম? এ এর থেকে। যার থেকে কম বলবে সেটা সবসময় কোথায় রাখতে হবে? নিচে। কত কম দেখো, এ এর থেকে বি এর বেতন 1 কম, তাহলে উপরে 1 রাখো। বলেছে কত শতাংশ কম? শতাংশ হলে উপরে সবসময় 100 গুণ করবে। এখন আমরা কত পাচ্ছি? 100/3 শতাংশ কম। 100/3 শতাংশ মানে 100কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 33.1/3%। এটাকে যদি তোমাদের আরও ভাগ করতে, তাহলে তোমরা কী পেতে? 33.33%। ঠিক আছে, কোনো কোনো জায়গায় এরকম থাকবে, কোনো কোনো জায়গায় এরকম থাকবে। তো 100কে 3 দিয়ে ভাগ করলে তোমরা এরকম পাবে 33.1/3%, বা যদি দশমিকে করা হয় তখন 33.33%, এরকম উত্তর থাকবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো পরের অঙ্কটা দেখো কি বলছে। প্রশ্ন এর বাইরে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে না, এই টাইপের অঙ্ক কিন্তু বারবার আসে, সে সেন্ট্রালের পরীক্ষা বলো আর রাজ্যের পরীক্ষা বলো। 400 টাকার পরিমাণ 2 বছর পর বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে বেড়ে 441 টাকা হয়। তো এখানে কী সুদ বলেছে? চক্রবৃদ্ধি সুদে। টাইমটাও দেখবে 2 বছর, আর এখানে মূলধন বলা আছে প্রিন্সিপাল 400 টাকা, অ্যামাউন্ট হচ্ছে 441। সুদের হার আমাদের নির্ণয় করতে হবে, তার মানে আর এর মান বের করতে হবে। কিছুই নেই। যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমার প্রিন্সিপাল দেওয়া আছে কত? 400, সুদাসল যেটাকে ইংলিশে বলা হয় অ্যামাউন্ট 441। যখন রেট অফ ইন্টারেস্ট বার করতে দেবে তখন কি করবে বলো তো? এদের রুট নেবে। কি রুট নেব? স্কোয়ার রুট নেব না কিউব রুট নেব, সেটা নির্ভর করবে এখানে কত বছর বলা হয়েছে, 2 বছর, তাহলে এটার স্কোয়ার রুট নেব। এখানে 2 দেওয়া মানে এটাকে বলা হয় স্কোয়ার রুট। দেখো তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে 2 বছর দিয়ে, না হলে 3 বছর দিয়ে, বেশি 4-5 বছর দিয়ে কিন্তু প্রশ্ন আসে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 বছর আর 3 বছরেই প্রশ্ন আসে। তো এখানে যদি 3 বছর থাকতো তাহলে তোমরা কিউব রুট নিতে। কিউব রুটটা দেখতে কেমন দেখো? এইরকম, জাস্ট রুটের সামনে 3 দিলে সেটা কিউব রুট, রুটের এইখানে সামনে 2 দিলে সেটা স্কোয়ার রুট। এখন 400 এর স্কোয়ার রুট করলে কত হয়? 20, আর 441 এর স্কোয়ার রুট করলে কত হবে? 21। তো আমরা এখন প্রিন্সিপাল পাচ্ছি কত? 20 অনুপাত, অ্যামাউন্ট পেয়েছি 21 অনুপাত। তো এখানে দেখো প্রিন্সিপাল বেড়ে কত হয়েছে? 1 অনুপাত বেড়ে গেছে। তো এই 1 অনুপাত আমরা কি পেয়েছি? 1 অনুপাত পেয়েছি সুদ পেয়েছি 1 অনুপাত। তো আমরা এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা জানি, আর এটা যেটা পেয়েছি মানে 20 অনুপাত তোমার প্রিন্সিপাল, 1 বছর পরে কত হচ্ছে? 21 অনুপাত, আর 1 বছরের সুদ কত হচ্ছে? 1 অনুপাত। তাহলে I/100/PT। দেখো এটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি, আমি যেখানে যেটা পেয়েছি এখান থেকে ডিরেক্টলি এইভাবে করা যায়। 20 অনুপাতে সুদ হচ্ছে 1 অনুপাত, 100তে কত হবে? কাটাকাটি করলে তোমরা পাবে হচ্ছে 5 অনুপাত। বাট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ধরে ধরে করাচ্ছি। দেখো সুদ পেয়েছি কত অনুপাত? 1 অনুপাত, ইন্টু 100 বাই আসল কত? 20 অনুপাত, টাইম কত? 1 বছর, তাহলে 5/20 5%। এভাবে তোমরা ফর্মুলা অনুযায়ী বের করতে পারো। যে জানে সে করবে। এখানে প্রিন্সিপাল 1 অনুপাত, সুদ হয়েছে কত? প্রিন্সিপাল 20, সুদ হয়েছে 1, ইন্টু 100 5%। উত্তর কিছুই নেই, জাস্ট সেকেন্ডে কিন্তু অঙ্কগুলো উত্তর হয়ে যায়। তোমরা একটু ধরে ধরে বোঝার চেষ্টা করো। অঙ্কে কিছুই নেই, পাটিগণিত মানে একদম সহজ জিনিস। পরের প্রশ্ন দেখো, খুবই ভালো একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ, ভিভিআই টাইপ। বলছে 96 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি এবং 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তো এই অঙ্ক করার দুটো টেকনিক আছে। একটা তোমাদের বেসিকের সাহায্যে করলে কিন্তু অনেক বড় হয়ে যায়, সেটা করলে আমাদের এক্সামে টাইম নষ্ট হবে। আমরা একটু সিম্পল লজিক অ্যাপ্লাই করব। তোমরা এই কনসেপ্টটা কম বেশি সবাই জানো। যখন একটা ট্রেন কোনো খুঁটি বা কোনো একটা কারেন্টের পোস্ট বা একটা থাম বা একটা মানুষকে অতিক্রম করে, তখন শুধুমাত্র ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কি বললাম? তখন ট্রেন শুধুমাত্র তার নিজের লেন্থ অতিক্রম করে। এটা আমি অলরেডি অনেকবার আমার ক্লাসে বলেছি। এরপরে ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে,
কোনো একটা সেতুকে অতিক্রম করে কোনো একটা ব্রিজ অতিক্রম করবে, তখন ট্রেন সম্মিলিতভাবে ওই যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। বাট কোনো মানুষ, খুঁটি, পোস্ট অতিক্রম করলে ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এবারে কি বলছে, 96 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। তো ট্রেন কি করছে, 12 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করছে, আর 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। যখন ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, সেটা কত সেকেন্ডে করছে, 30 সেকেন্ডে। তো এখান থেকে দেখো ট্রেনের দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে গেল। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে ওই ট্রেনের সময় লাগে 30 থেকে 12 বিয়োগ দিলে 18 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা কি পেলাম, প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনের 18 সেকেন্ড সময় লাগে। ট্রেনের গতিবেগ কত, 96 প্রতি কিলোমিটার ঘন্টা। এখান থেকে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করবো কী করে, সিম্পল কনসেপ্ট ফর্মুলা তোমাদের আমি বারবার বলেছি, ডিস্টেন্স মানে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। গতিবেগ ইন্টু সময়, স্পিড মানে হচ্ছে গতিবেগ, যেটাকে আমরা এস দিয়ে লিখলাম, টাইম হচ্ছে সময়। এখন আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চেয়েছে, তো দেখো এখানে আমাদের অলরেডি সব হয়ে গেছে, পেয়ে গেছি আমরা স্পিড কত পেয়েছি, 96 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন এই কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমাদের কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, ব্যাস। তো স্পিড পেলাম আমরা 96। আর একটা জিনিস, এই যে স্পিডটা 96 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমি মিটার পার সেকেন্ডে করলাম, এটা কিন্তু আর ক্যালকুলেশন করলাম না, 5/18 রাখলাম। কেন রাখলাম পরে তোমরা দেখতে হবে। তাহলে 96 গুণিতক 5/18, এটা হচ্ছে আমাদের স্পিড। টাইম কত পেয়েছি, 18 সেকেন্ড অতিক্রম করছে প্ল্যাটফর্ম। তো এখানে 18 ক্যান্সেল হলো, 5 আর 96 গুণ করলে পাবে 5 9 45, 5 6 30, তার মানে 480। এভাবে মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, 80 মিটার। তাহলে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হয়ে যাবে, 480 মিটার। দেখলে কত ইজিলি হয়ে গেল। বাট এটা যদি তোমরা বেসিকে করতে যেতে তাহলে কিন্তু অনেক টাইম লাগতো। কিছুই নেই, এখানে জাস্ট শুধুমাত্র প্ল্যাটফর্ম অতিক্রম করছে 18 সেকেন্ডে, সেটা বের করে এই যে স্পিডটা 96 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম, কারণ আমাদের উত্তর আছে মিটারে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কেন মিটার পার সেকেন্ডে করবো, কারণ উত্তর আছে মিটারে, টাইম আছে সেকেন্ডে, এই জন্য কিলোমিটার প্রতি ঘন্টাকে আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। পরের অঙ্ক দেখো, 14 দাগের অঙ্ক। 120 লিটার দুধ এবং জলের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 2:1। দুধ ও জলের অনুপাত 1:2 করতে মিশ্রণে কত জল যোগ করতে হবে। এখানে মিশ্রণটা কত লিটারে আছে, 120 লিটারের। এখানে মিল্ক আর জলের ওয়াটারের রেশিও কত বলছে, 2:1। এটাকে আমাদের 1:2 করতে কতটা জল মেশাতে হবে। প্রথমে আমি তোমাদের রেশিও মেথডে দেখাবো, তারপরে এক্স ধরে কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। এখানে দেখো এই যে মিশ্রণে আমরা জল মেশাচ্ছি, আমরা দুধ কিন্তু বাইরে থেকে এক্সট্রা মেশাচ্ছি না, তার মানে আমাদের দুধের রেশিও প্রথমে যেটা ছিল বর্তমানে কিন্তু সেম রেশিও থাকবে। বাট এখানে আগে ছিল 2, এখন হয়েছে 1। তো এটাকে সেম করার জন্য আমাদের কি করতে হবে, এই সাইডে আমরা 2 গুণ করব। এখন এই সাইডে 2 গুণ করলে আমরা কি পাচ্ছি, তো আমাদের মিল্ক আর ওয়াটার, মিল্ক ছিল আমাদের প্রথমে 2, জল ছিল 1। তো এই 2 গুণ করার পরে আমাদের মিল্ক হয়ে যাচ্ছে 2, জল হচ্ছে কত, 2 2 4। দেখো মিল্কের রেশিও কিন্তু সেম হয়ে গেছে, 2 2 হয়েছে। বাট জল ছিল আগে 1, এখন হয়েছে 4, তার মানে বেড়েছে কত, 3 অনুপাত জল বেড়ে গেছে। প্রথমে মিক্সচার কত অনুপাত ছিল, দেখো মিক্সচার ছিল 2 অনুপাত দুধ 1 অনুপাত জল। টোটাল মিক্সচার ছিল প্রথমে 3 অনুপাত। আর এই 3 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 120 লিটার। 3 অনুপাতের ভ্যালু 120 লিটার। আমাদের বলছে মিশ্রণে কত জল যোগ করা হবে। তো মিশ্রণে আমরা 3 অনুপাত জল যোগ করছি, আর 3 অনুপাতের ভ্যালু 120 লিটার, তার মানে আমাদের জল যোগ করতে হবে 120 লিটার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা আমাদের রাইট অ্যান্সার। এটাকে এক্স ধরে যদি করো তাহলে কিভাবে করতে হবে, টোটাল মিশ্রণ তো 120 লিটার, তো এই 120 এর মধ্যে দুধ আছে হচ্ছে 2/3 অনুপাত, তাহলে এটাকে কাটলে 3 4 12, 80 লিটার কি আছে, দুধ আছে। তাহলে জল আছে কত, জল আছে হচ্ছে 40 লিটার। এখন এই 80 আর 40-এর সাথে আমরা কতটা জল মেশালে আমাদের অনুপাত কত হচ্ছে, 1:2। এটাই 80/40 প্লাস এক্স ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, 1/2। আমরা এই 40 লিটারের সাথে ধরে নিলাম আমরা এক্স লিটার জল মেশাচ্ছি, তাহলে আমাদের অনুপাতটা হবে কত, 1:2। এখন এটাকে ক্যালকুলেশন করলে পাবে
40 প্লাস এক্স 1 কে 40 প্লাস এক্স কোনাকুনি গুণ, আর 8 দুগুণে 16 160। তার মানে এক্স ইকুয়াল টু 160 থেকে 40 বিয়োগ করলে কত হবে 120। তো আমরা জল মেশাচ্ছি কত 120 লিটার। তাহলে আমরা জল মেশাচ্ছি 120 লিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক। তো শেষ অঙ্কটি করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও, কারণ এই গরমের মধ্যে অনেক প্রবলেমের মধ্যে থেকেও কিন্তু ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে। আর আমার এই ক্লাসে 1000-এর মতো ভিউ হয়। দেখো 1000 ভিউ কিন্তু বেশি ইনকাম প্রফিট কিন্তু হয় না। এখানে 1000 ভিউয়ের জন্য তোমাদের যে ডলার দিয়ে থাকে সেই ডলারে কিন্তু 10 থেকে 20 টাকা ইনকাম হয়। তো টাকা ইনকামটা বড় কথা না, তোমরা যে কমেন্টগুলো করো যে দাদা ক্লাস খুব ভালো লাগছে, খুব সুন্দর ক্লাস হয়েছে, এটাতে কিন্তু মনটা ভরে যায় বা মনে অনেক শান্তি আসে। তো সেই জন্য করা, ভালো লাগা থেকে ক্লাসগুলো নিয়ে আসি। তো এর পিছনে কিন্তু অনেক মেহনত করতে হয়। তো অবশ্যই ক্লাসগুলো লাইক শেয়ার করে দিও। দেখো লাস্ট অঙ্কটি কী বলছে, শতাব্দী এক্সপ্রেস দিল্লি থেকে বিকেল 4:30টায় ছেড়ে যায় এবং অমৃতসর পৌঁছায় রাত 10:30টায়। ট্রেনের গড় গতি 75 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দিল্লি থেকে অমৃতসরের দূরত্ব কত? তো এটা যদি দিল্লি হয়ে থাকে, দিল্লি থেকে এখানে কত অমৃতসর যাচ্ছি আমরা, ঠিক আছে, কটায় যাচ্ছি 4:30টায় ছেড়ে যাচ্ছে আর 10:30টায় কিন্তু পৌঁছাচ্ছে। যে ট্রেনে করে যাচ্ছি সেই ট্রেনের যে স্পিডটা সেটা কত বলছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দিল্লি থেকে অমৃতসরে এই যে ডিস্টেন্সটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা অলরেডি জানি ডিস্টেন্স ইকুয়াল টু, আমরা কি জানি, স্পিড ইনটু টাইম। এখানে আমাদের ডিস্টেন্স বের করতে হবে কিলোমিটার, তাই আমাদের যে স্পিডটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা, এটা আমাদের সেম থাকবে, কারণ যদি মিটার থাকতো তাহলে কিন্তু এটাকে মিটার পার সেকেন্ডে করতে হতো। এখন ডিস্টেন্স বলা আছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দেখো টাইম লাগছে কত, 4:30 থেকে ছেড়ে যাচ্ছে 10:30টায় পৌঁছাচ্ছে, তার মানে টাইম লাগছে হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার্স। তাহলে এখানে আমরা 6 দিলাম। তো 75 গুণিতক 6 করলে কত আসবে, 6×7=42 আর 5×6 30, তার মানে হচ্ছে 450 কিমি। তো দিল্লি থেকে অমৃতসরের দূরত্ব হয়ে যাবে কত, 450 কিলোমিটার। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই সময় দূরত্ব গতিবেগ থেকে কিন্তু অঙ্ক অবশ্যই আসবে, অনেকগুলো অঙ্ক থাকে। তো তোমরা ভালো করে এই ফর্মুলাটা একটু মনে রেখো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখান থেকে যদি তোমাদের ডিস্টেন্স বের করতে দেয় তাহলে স্পিড আর টাইমের ভ্যালু বসিয়ে তোমরা ডিস্টেন্স বের করতে পারবে। যদি স্পিড বলে তাহলে তোমরা কী করবে, ডিস্টেন্স বাই টাইম এইভাবে বের করবে। টাইম বললে তোমরা কীভাবে করবে, ডিস্টেন্স বাই স্পিড। এই 3টে ফর্মুলায় তোমরা সবগুলো অঙ্ক করে আসতে পারবে। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।